নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। গল্পের শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। কমেন্ট বক্সের পাশেই হাইপ বলে একটা বাটন আছে, দয়া করে এক্ষুনি ওটা একটু প্রেস করে দিন। আপনারা এই হাইপ বাটনটি প্রেস করলে গল্পটি ইউটিউব এবং আপনাদের মাধ্যমে আরও নতুন নতুন দর্শক বন্ধুদের কাছে পৌঁছে যাবে খুব সহজে। তবে আর বেশি কথা না বলে শুরু করা যাক। আমাদের আজকের নিবেদন লেখক অংশু দাসের কলমে আড়ালে আততায়ী। গল্পটি অসাধারণ একটি রোমহর্ষক ডিটেকটিভ থ্রিলার গল্প হতে চলেছে। গল্পটি মন দিয়ে শুনুন। লাভা লোলেগাঁও থেকে 4 দিনের ছুটিটা কাটিয়ে সবে কলকাতায় পা রেখেছিল অরুণাভ আর অদিতি। ট্যাক্সি থেকে ট্রলি ব্যাগটা নিয়ে অ্যাপার্টমেন্টের লিফটে উঠতে যাবে এমন সময় ওয়াচম্যান হীরালালের ডাক শুনতে পেল অরুণাভ। স্যার, স্যার দাঁড়ান। পিছন ফিরে অরুণাভ দেখল হীরালাল টেবিল ছেড়ে তার দিকেই আসছে। অরুণাভ বলল, কি হলো হীরালাল, কিছু বলবে? হ্যাঁ স্যার, আপনাকে কিছু দেওয়ার ছিল। বলে হীরালাল একটা সাদা খাম এগিয়ে দেয় অরুণাভর দিকে। অরুণাভ অবাক হয়ে বলল, এতে কি আছে? একজন সাহেব এসেছিলেন আপনার খোঁজ করতে। উনি আপনাকে না পেয়ে এইটা দিয়ে গেছেন আর বলেছেন ফোন করতে। নাম্বার এতেই আছে। ওকে ওকে, ধন্যবাদ। অরুণাভ খামটা হাতে নিয়ে লিফটে চড়ে অদিতিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে, কে হতে পারে দেখি? অচেনা কেউ হবে, না হলে তো আমাকে ফোন করতো। কথাটা বলতে বলতে অরুণাভ খামটা খোলে। ভেতরে একটা ভিজিটিং কার্ড আর একটা চিরকুট। ভিজিটিং কার্ডে লেখা আছে প্রতাপ চক্রবর্তী ব্র্যাকেট ববি, সঙ্গে ফোন নাম্বার। শুধু প্রতাপ চক্রবর্তী লেখা থাকলে হয়তো অরুণাভর চিনতে অসুবিধে হতো, কিন্তু ব্র্যাকেটে ববি নামটা লেখা থাকায় চিনতে পারল অরুণাভ। ববি তার স্কুলের সহপাঠী। সারা জীবন দেশ বিদেশ ঘুরে বেরিয়ে এখন মাঝ বয়সে একটা অনলাইন শপিং স্টোরের বিজনেস খুলে বসেছে ববি। এতদিন যোগাযোগ সেরকম ছিল না, হঠাৎ ভিজিটিং কার্ড ছিঁড়ে যাওয়ার কি প্রয়োজন পড়ল ববির? অরুণাভকে ভাবতে দেখে অদিতি বলল, চিরকুটটা কিসের? ওটা দেখো। অরুণাভ চিরকুটের ভাঁজ খুলে দেখে ওতে লেখা আছে, একটা ছোট্ট সমস্যায় পড়েছি, তাই দেখা করতে এসেছিলাম। এখানে এসে ওয়াচম্যানের কাছে জানলাম তুই বাড়ি নেই। ও বলল তুই নাকি ফিরবি দিনেক পর। তোর বর্তমান মোবাইল নাম্বারটা জানা নেই, যে তোকে ফোন করব। ফিরে এলে কার্ডে লেখা নাম্বারে ফোন করিস, দরকার আছে। ববি হঠাৎ কি সমস্যায় পড়ল? দেশ বিদেশের নানা জায়গায় ঘুরে বেরিয়ে দিব্যি নির্ঝঞ্ঝাট অবিবাহিত জীবন কাটাচ্ছে সে। অদিতিকে চিরকুটটা দেখালো অরুণাভ। অদিতি বলল, তোমাকে তুই তুকারি করছেন কে ইনি? এই আমার স্কুলের বন্ধু প্রতাপ চক্রবর্তী, ববি নামে বেশি পরিচিত। কই, আগে তো শুনিনি এই নামের কোনো বন্ধু আছে বলে। ও তো বেশিরভাগ বাইরেই থাকে, যোগাযোগ ছিল না বললেই চলে। দেখো ফোন করে কি বিপদ হলো ওনার। অরুণাভ মনে মনে ভাবছিল ববির কি বিপদ হতে পারে। আসলে গোয়েন্দার মন তো সবকিছুতেই রহস্যের গন্ধ শুঁকে ফেলতে চায়। দুদিন পর সন্ধ্যা 6টা নাগাদ অদিতি আর অরুণাভ একেবারে ববির অফিসে গিয়ে হাজির। সেদিন বিকেলেই ববির দেওয়া নাম্বারে অরুণাভ ফোন করেছিল। ববি বলেছিল সমস্যার কথা সে সামনাসামনি দেখা করেই বলবে। এমন কিছু গুরুতর নয়, তবে সমস্যার সমাধান করতে অরুণাভ অদিতিকে ওর অফিসে যেতে হবে। অফিসের কাছাকাছি এসেই জায়গা জানার জন্য অরুণাভ আর একবার ববিকে ফোন করে নিয়েছিল। সেই মতোই অফিসের সামনে এসে হাজির ওরা। অফিসের নাম লেখা আছে ই মার্কেট, এটাই ববির অফিস। ববি বলেছিল 6টার পর আসতে, কারণ ওই সময়ে ওর সব এমপ্লয়িরা বাড়ি চলে যায়। অদিতি দেখল অফিস প্রায় ফাঁকা। মেন দরজার সামনে একজন বছর 25-26-এর যুবক চেয়ারে বসে মোবাইল নিয়ে এক মনে নাড়াচাড়া করছে। অদিতি কিছুটা এগোতেই একজন কালো চশমা পরা লোক এসে অরুণাভকে বলল, এই তোরা চলে এসেছিস, তোদের জন্যই বসে আছি, চল ভেতরে গিয়ে কথা বলবো। অরুণাভ লোকটাকে দেখে হেসে অভিবাদন করলো দেখে অদিতি বুঝল এই তবে সেই ভিজিটিং কার্ডের মালিক প্রতাপ ওরফে ববি। অরুণাভ বলেছিল ওর সহপাঠী, দেখে একটু বয়স বেশি মনে হচ্ছে। লোকটার পিছন পিছন অদিতি আর অরুণাভ একটা ঘরে ঢুকল। ঘরটা সম্ভবত ববির নিজের পার্সোনাল চেম্বার। এই সময় অদিতি খেয়াল করল ববি নামের লোকটা
ডান পাটা একটু টেনে টেনে চলছে। পায়ে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। ভিতরে ঢুকে ববি বলল, তোরা দুজন বস, জানবো কিছু স্ন্যাক্স? আরে না না, ওসব লাগবে না। তুই আগে বল কি দরকার, কি জন্য ডেকেছিস? আরে সেসব হবে, এতদিন পর দেখা, কেমন আছিস বল? আর বিয়ে কবে করলি জানতেই তো পারলাম না। তোর বাগবাজারের বাড়িতে নেমন্তন্ন পাঠিয়েছিলাম, তুই তো দেশেই ছিলিস না। প্রভাসদা বলল যে তুই তখন নেদারল্যান্ডে গেছিস। হ্যাঁ, দাদা বলেছিল বটে, তবে কাজের নেশায় কোনো কথাই খেয়াল করা হয়নি। তুই তো জানিস এই পর্যন্ত আমি বিয়ে করিনি একটাই কারণে, আমার শখ দেশে বিদেশে ঘুরে মানুষের জীবনযাত্রা দেখা, পাহাড়ে ট্রেক করা, জঙ্গলে তাঁবুতে দিন কাটানো। বিয়ে করলে কি আর এসব হয়? অদিতি দেখল শেষ কথাগুলো ববি ওর দিকে তাকিয়ে বললেন, অর্থাৎ অরুণাভ এসব করতে পারছে না বা কোনোদিন পারবে না, আর সেটার বাধা অদিতি। অদিতি চুপ করেছিল দেখে অরুণাভ বলল, আরে তোকে পরিচয় করিয়ে দেওয়া হয়নি, এই হলো অদিতি বোস, আমার মিসেস, news.com চ্যানেলের ক্রাইম রিপোর্টার। আরে বাহ, তাহলে তো সুবিধাই হলো। আসলে তোদের ডেকেছিলাম একটা সমস্যার কারণে, সেটাই বলি। আমি দেশে বিদেশে ঘুরে বেড়াই, বাউন্ডুলে জীবনযাপন করি। বিয়ে আমি করব না, তবে দাদা বৌদির ঘাড়ে বসে আর পৈতৃক সম্পত্তির জোরে তো আর বেশি দিন চলে না। তাই ঠিক বছর খানেক হলো এই ব্যবসা খুলে বসেছি। ঠিক করেছি 2 মাসে একবার ছুটি নিয়ে ঘুরে আসব, বাকি সময়টা এই কাজেই থাকবো। বুঝলি তো, তো এই ব্যবসা ভালোই চলছে, তবে বিগত কয়েক মাসে একটা সমস্যার উদ্রেক হয়েছে। সমস্যা হলো আমার অফিস এমপ্লয়রা, মানে যারা ওই কাস্টমারদের কল অ্যাটেন্ড করে, তারা আমার কাছে কমপ্লেন করেছে যে এই অফিস থেকে তাদের পার্সোনাল জিনিস চুরি হচ্ছে, যেমন মোবাইল, পেন ড্রাইভ, টাকার ব্যাগ, দামি পেন। এছাড়া যেসব জিনিস কাস্টমার ফেরত দিচ্ছে সেগুলোর থেকেও কিছু কিছু জিনিস মিসিং। যখনই কেউ কমপ্লেন করে, বুঝলি তো, আমি চেষ্টা করি সিসিটিভি ফুটেজ দেখতে, কিন্তু কাউকেই চুরি করতে দেখা যায় না। আচ্ছা বলতো, তুই কি এর কোনো সুরাহা করতে পারিস? ফুটেজগুলো দেখা আমায়। ফুটেজ দেখাবো বলেই তো তোদের অফিসে আসতে বললাম। আর কাউকে সন্দেহ করছিস কি? সন্দেহ আমার একজনের উপরে আছে, ইনফ্যাক্ট বেশিরভাগ এমপ্লয়ির সন্দেহ ওর উপরে, কিন্তু প্রমাণ খুঁজে না পেলে কোন অজুহাতে তাড়াবো বলতো? বুঝতেই পারছিস আমার নতুন ব্যবসা, সে যদি বাইরে গিয়ে বদনাম করে তাহলে তো আমার একটা দাগ লেগে যাবে। সে কে? বাইরে দেখলি ওই ফোন নিয়ে বসেছিল, ও আমার পিয়ন। ওর নাম যোগেশ বিশ্বাস। কম বয়স, অভাবের ঘর, তাই আমার মনে হয় ও চুরি করতে পারে। তবে বাড়িতেও যায় মাঝে মাঝে, ওখানে এসব করে না, কিন্তু অফিসেই একদিন ডেকে জিজ্ঞেস করলাম। তারপর ও বলছে, স্যার আমাকে কেউ ফাঁসাবার চেষ্টা করছে, আমি এ কাজ করিনি। আমি ভাবলাম সত্যি বলছে। ছেলেটা বুদ্ধিমান, আর ওর কাজের বলে ওকে তো আমি বিনা প্রমাণে তাড়াতে পারছি না। কথাটা বলে ববি নিজের ল্যাপটপটা খুলে অরুণাভর দিকে এগিয়ে দিল। অরুণাভ আর অদিতি সন্দেহজনক ফুটেজগুলো এক এক করে দেখতে লাগলো, সাথে ববি এসেও ওর সন্দেহজনক জায়গাগুলো বুঝিয়ে দিতে লাগলো। কোন জায়গায় কিভাবে কোন চুরি হয়েছে আর কিভাবে সব জায়গাতেই যোগেশ নামের ছেলেটা উপস্থিত ছিল। অরুণাভ দেখল খুব চালাকি আর সন্তর্পণে কাজটা সারা হয়েছে। ববিকে বলল, তুই ঠিকই ধরেছিস চোরকে, কিন্তু সে ভীষণ ক্যামেরা কনসাস। তোর অফিসের কোথায় কি আছে সব জানে। কি করা যায় একে ধরার জন্য? তোর অফিসের সিসিটিভি দেখছি সামনের দিকের দেওয়ালে লাগানো, এখান থেকে পুরো ঘরটা দেখা যায়, কিন্তু কোনো এমপ্লয়ি ডেস্ক দেখা যাচ্ছে না, এই সামনের পার্টিশনটা থাকার কারণে। তুই পিছনে বা সিলিংয়ে ক্যামেরা লাগাসনি কেন? হ্যাঁ, পিছনে ক্যামেরা আছে, কিন্তু ওটা খারাপ অনেক দিন ধরে। একটা কাজ কর, পিছনের ক্যামেরাটা ঠিক করা, তবে অফিসের কেউ যেন জানতে না পারে যে ওটা ঠিক আছে। তারপর কোনো এক বিশ্বস্ত এমপ্লয়িকে দিয়ে একটা টোপ ফেল, ওর ডেস্কে দামি মোবাইল বা টাকার ব্যাগ রেখে সরে যেতে বল, তারপর দেখ প্রমাণ পাবি। আমিও এই রকম ভাবছিলাম। কাজটা হলে আমাকে জানাস। শিওর, থ্যাংক ইউ রে। আচ্ছা, আমরা আসি এবার, কোনো দরকার পড়লেই আমাকে জানাবি। আরে বস, কোথায় চললি?
তোদের তো আসল খবরটাই দেওয়া হয়নি। আসল খবর কি? আমি স্কুল জীবন থেকে লেখালেখি করতাম, সেটা তো জানিসই। এখন সেটার উপরে একবার নিজের ভাগ্য পরীক্ষা করতে চাই। মানে আমি একটা থ্রিলার নোবেল লিখেছি, ওটা আগামী বছরের শুরুতে ওই জানুয়ারি মাসে প্রকাশ পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে তোদের দুজনের আশা চাই। কিন্তু দেখ, গোয়েন্দা হিসাবে তোর খ্যাতির কথা আমি অনেক শুনেছি, এবার দেখলামও। আমার গল্পটা তোর কাজ থেকে অনুপ্রাণিত হয়ে, আর কিছুটা আমার স্কুল জীবন থেকে নিয়ে লিখেছি। আমি তোদের দুজনকে ওই দিন বিশেষ অতিথি হিসাবে পেতে চাই। আরে কনগ্র্যাটস, নিশ্চয়ই আসবো। থ্রিলার গল্প? স্কুল জীবনে তোরও যে গোয়েন্দাগিরির শখ ছিল সেটা আমি জানি। আমি কার্ড পাঠাবো। নিশ্চয়ই আসবো। এখন চলি। অফিসের বাইরে আসার সময় যোগেশ নামের ছেলেটাকে অরুণাভ আর একবার দেখল ভালো করে। তখনও সে মোবাইল নিয়ে নাড়াচাড়া করছে। সে নিজেও একবার চোখ তুলে অরুণাভকে দেখল। বাইরে এসে গাড়িতে উঠে অদিতি বলল, তোমার বন্ধু কি পাগল? অফিসের ভেতরেও কালো চশমা পরে বসে আছে। না না, ওর চোখে একটা সমস্যা আছে, খুব বেশিক্ষণ আলোতে থাকতে পারে না। আগে ভালোই ছিল, তবে সমস্যাটা ইদানিং বাড়ছে। শুনেছিলাম কোন একটা ট্রেকে গিয়ে নাকি ওর পায়েও চোট লাগে। দেখলে না কেমন একটু লেংচে লেংচে হাঁটে। বাবা, ভ্যাম্পায়ার নাকি? এই ঘটনার সপ্তাহখানেক পর একদিন ববি ফোন করে জানালো যে যোগেশকে সে এবার হাতে নাতে ধরেছে আর প্রমাণসহ অফিস থেকে বিতাড়িত করেছে। কথা বলার পরে ববি বারবার ওর বইয়ের উদ্বোধনের অনুষ্ঠানের কথা মনে করিয়ে দিতেও ভুলল না। অদিতি অরুণাভকে জিজ্ঞেস করেছিল, লোকটা নিজে থ্রিলার লেখে আর এইটুকু সামান্য ব্যাপার নিজেই সলভ করতে পারত। তোমাকে টাকার কি দরকার ছিল? নিজের বইয়ের পাবলিসিটি করা? হতেও পারে, আমিও তাই ভাবছিলাম। ববির অফিসের ঘটনার পর প্রায় মাসখানেক কেটে গেছে। এর মধ্যে ববি অন্তত 5 ফোন করে মনে করিয়ে দিয়েছে তার বইয়ের কথা। তবে সেটা বাজারে আসতে এখনো কিছুদিন দেরি আছে। এখন সবে জানুয়ারি মাসের শুরু। শহরে শীতের ছুটি উদযাপনের সময় ঠিক এরকম একটা শীতের আমেজ মাখা বিকেলে অদিতিকে অফিস থেকে নিয়ে অরুণাভ সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান করল। অফিসের বাইরে গাড়ি পার্ক করে রেখে অরুণাভ ভিতরে গেল। কিছুক্ষণ পর অদিতিকে সাথে নিয়ে বেরিয়ে এসে নিজের গাড়ির উইন্ডস্ক্রিনের উপরে এক টুকরো কাগজ আবিষ্কার করল। কাগজটা সামান্য আঠা জাতীয় কিছু দিয়ে কাঁচের উপর লাগানো ছিল। কাগজটা হাতে নিয়ে অরুণাভ দেখল লাল কালি দিয়ে 2 লাইন লেখা, কানা মাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছো। লেখাটা পড়ে বার দুয়েক এদিক ওদিক তাকিয়ে অরুণাভ বলল, স্ট্রেঞ্জ, এই রকম লেখা গাড়ির ওপরে কে রাখলো? এ তো ছড়ার লাইন দেখছি। কিন্তু কেউ ইচ্ছে করে গাড়িতে রেখে গেছে। সিনেমা দেখতে যাওয়ার সময় হচ্ছিল বলে অরুণাভ তখন চিরকুটটা গাড়ির মধ্যেই ক্যাবিনেটে রেখে দেয়। কিন্তু ব্যাপারটা যত সোজা বলে মনে করেছিল অরুণাভ, আসলে ততটা সোজা নয় সেটা। প্রায় ঘন্টা 3 পর যখন সিনেমা হল থেকে অরুণাভ আর অদিতি বাইরে এসে পার্কিংয়ের কাছে এলো, ঠিক আবার একটা ওই রকম আগের মতোই চিরকুট পেল। ওতেও ঠিক একই কথা লেখা। প্রথমে অরুণাভ ভাবল ওকে কেউ কোনো ক্লু দেওয়ার চেষ্টা করছে। 2 চিরকুটি হাতে নিয়ে দেখল সে একই ব্যক্তির লেখা বলে মনে হয়। এরপর অরুণাভর আরো বিস্ময় হওয়ার পালা। মোবাইল বেজে উঠল। একটা অপরিচিত নাম্বার। রিসিভ করে। হ্যালো। হ্যালো মিস্টার দত্তা, কে আপনি? আমি যেই হই, শুধু একটা কথা জানবেন যে আপনার সাথে আমার কোনো পার্সোনাল দুশ্মনী না আছে। তার মানে? দেখেন, আপনি খুব ভালো গোয়েন্দা আছেন, হ্যাঁ, কিন্তু ও গলতি তো আপনিও করেন নাকি? আমি শুধু এটাই দেখতে চাই আপনি কত ভালো ডিটেকটিভ আছেন। আমি আপনাকে চিঠি দিয়ে জানাবো কোন বাচ্চাটা খুন হবে। আপনি যদি ভালো গোয়েন্দা হয়ে থাকেন তো বাচ্চাগুলোকে বাঁচিয়ে নেবেন। কি পারবেন না? হ্যাঁ। তার মানে? মিস্টার দত্তা, আপনি
আপনি অনেক মানে জিজ্ঞেস করেন, মানেটা খুঁজে নিতেই তো বলছি আমি আপনাকে। অরুণাভ কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। অরুণাভ সঙ্গে সঙ্গে ত্রিদীপ দাশগুপ্তকে লালবাজারে ফোন করে বলল, এক্ষুনি খবর নিন তো, আমার নাম্বারে লাস্ট কল কোথা থেকে এসেছিল। অরুণাভকে ভীষণ টেনশনে দেখে অদিতি বলল, আরে নিশ্চয়ই কেউ মজা করছে আমাদের সাথে, এত পাত্তা দিও না। না অদিতি, লোকটা বাচ্চা খুনের কথা বলছিল, এত লাইটলি নিলে চলবে না। কিন্তু খুন করবে তাও আবার আমাকে জানিয়ে। কি চায় লোকটা? এ কে? আধ ঘন্টার মধ্যে ত্রিদীপ ফোন করে জানালো যে নাম্বারটা ফেক, বিভিন্ন লোকেশন শো করছে, কম সময় কথা হওয়ার কারণে ঠিক ধরা যাচ্ছে না। এরপর ফোন এলে যেন আরো কথা বলে, তখন না হয় কোনো হ্যাকার দিয়ে কাজটা করানো যাবে। ঘটনার রেশটা ধীরে ধীরে কমে এলেও অরুণাভর মাথায় বাচ্চা খুনের কথাটা ঘুরতে লাগলো। লোকটা কি চায়? এ তো একেবারে জানিয়ে শুনিয়ে খুন। এই ঠিক দিন দুয়েক পর গাড়ি নিয়ে অফিস থেকে বেরোনোর আগে অদিতি আর একটা চিরকুট পেল। ওতে লাল কালিতে লেখা ছিল, কৃতীদের জগতে তারাদের ছড়াছড়ি, বিজেতা তো সেই হয় যে করে সেঞ্চুরি। খেলাধুলা নয় এ, দেখো না বোকা বাক্স, বলো দেখি কারা পেল 10 10 100। অদিতি বাড়ি ফিরেই আগে অরুণাভকে লেখাটা পড়ালো। অরুণাভ ভাবছিল লোকটা ভাঙা ভাঙা বাংলায় কথা বলে, অথচ হাতের লেখা খুব স্পষ্ট। আর এত সুন্দর বাংলার ছড়া ভালো বাংলা না জানলে কেউ লিখতে পারবে বলে মনে হয় না। ছড়াটা কি বলতে চাইছে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করলো অরুণাভ। না, কিছুই বোঝা যাচ্ছে না। সেঞ্চুরির কথা লেখা আছে, আবার ক্রিকেটও নয়। কোথায় কোথায় সম্ভাব্য সেঞ্চুরি হতে পারে ভাবতে লাগলো অরুণাভ। ত্রিদীপকে চিরকুটের কথাটা অদিতি আগেই জানিয়েছে। সে বলেছে ফোন এলে যেন বেশিক্ষণ কথা বলার চেষ্টা করা হয়, কিন্তু ঘন্টা খানেক পেরিয়ে গেলেও কোনো ফোন আসেনি এখন। রাতের দিকে যখন অরুণাভ চিরকুট হাতে নিয়ে বসে ধাঁধার জবাব খুঁজছে, সেই সময় ত্রিদীপ ফোন করে বলল, হ্যালো দাদা, বলছি নিউজ চ্যানেলটা একবার খুলে দেখুন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ক্লাস 11-এর এক ছাত্রর ডেড বডি পাওয়া গেছে। অরুণাভ সঙ্গে সঙ্গে টিভি অন করে দেখে, খবরে বলছে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ক্লাস 11-এর ছাত্র কঙ্কর রায় কিছুদিনের ছুটিতে বাড়ি গিয়েছিল। আজ সকালে বাড়ি থেকে বেরিয়েছিল বন্ধুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপর বিকেলেও সে বাড়ি না ফেরায় বাড়ি থেকে ফোন করা হলে ফোন সুইচ অফ আসে। বাড়ির লোক পুলিশে খবর দেয়। 24 ঘন্টা না হওয়ায় পুলিশ অফিসিয়ালি রিপোর্ট নেয়নি। এর মধ্যে একজন খবর দেয় গার্ডেন রিচের কাছে একটা বড় ড্রামের মধ্যে লাশ পাওয়া গেছে। পুলিশ গিয়ে কঙ্কর বাড়ির লোকের মাধ্যমে লাশ শনাক্ত করে। কঙ্কর রায়ের বাড়ি ভবানীপুরে। তুমি নরেন্দ্রপুর মিশনে পড়েছিলে না? রাইট, মানে এই চিরকুটটা যে দিচ্ছে সে আমাকে কিছু বলতে চাইছে। অরুণাভর মুখের কথাটা শেষ হতে না হতেই আবার একটা আননোন নাম্বার থেকে কল এলো। হ্যালো হ্যালো মিস্টার দাদা, আপনি নিশ্চয়ই খবরটা দেখেছেন, এবার একটু সিরিয়াস হন। আশা করি খবরটার ইম্পর্টেন্স বুঝতে পারছেন। কি চাইছেন আপনি? আরে বাবা, সেটা তো আপনার খোঁজার কথা মিস্টার ডিটেকটিভ। চলেন, আমি আপনাকে একটা ক্লু और দিয়ে দিচ্ছি। নিজের বচপনে ফিরে যাবেন। এর পরের ক্লুয়ের জন্য অপেক্ষা করবেন। ওকে। কথাটা বলেই আবার কল ডিসকানেক্ট হয়ে যায়। অরুণাভ শিওর এত কম সময়ের মধ্যে এবার কলটা ট্রেস করতে পারেনি। অরুণাভর ফোনের সমস্ত কল লালবাজার পুলিশ শুনছে, কিন্তু প্রতিবারই এমন কিছু নাম্বার থেকে কল আসছে যেগুলো ভিন্ন ভিন্ন লোকেশন দেখাচ্ছে, কখনো ভারতের বাইরের লোকেশনও শো করছে। অরুণাভ অদিতিকে বলল, রেডি থেকো, কাল আমাদের ইমিডিয়েটলি কঙ্করায়ের বাড়িতে দেখা করতে যেতে হবে। নেক্সট ক্লু কি আসতে পারে তার জন্য আমাদের তৈরি থাকা দরকার। পরের দিন সকালে কঙ্করায়ের বাড়িতে অরুণাভ, অদিতি আর ত্রিদীপ দাশগুপ্ত একসাথে গিয়ে দেখা করল। অরুণাভ প্রতি মুহূর্তে জানার চেষ্টা করছিল চিরকুটের লেখার সাথে কঙ্ক রায়ের কি সম্পর্ক থাকতে পারে।
কঙ্কর মা বাবা কথা বলার পরিস্থিতিতে নেই এখন, কিন্তু কাজ থেমে থাকলে চলবে না, কারণ খুনি আরও খুন করবে বলে জানিয়েছে। তাই প্রতিবেশী ও সহপাঠী যারা উপস্থিত ছিল তাদের সাথে কথা বলে অরুণাভ একটা জিনিস জানতে পারল। কঙ্ক গত বছর মাধ্যমিক পরীক্ষায় ম্যাথমেটিক্সে 100 নম্বর পেয়েছিল। ক্রিকেট প্রসঙ্গে উল্লেখ থাকায় সেটা নিয়েও অরুণাভ প্রশ্ন করেছিল, কিন্তু কঙ্ক ক্রিকেট খেলায় কোনোদিন আগ্রহী ছিল না, বরাবরই পড়াশোনায় খুব ভালো। বিকেলের দিকে কঙ্কর পোস্টমর্টম রিপোর্ট এলো। ওতে লেখা আছে কঙ্কর শরীরে বিষ ইনজেক্ট করা হয়েছে। কঙ্কদের বাড়ি থেকে বেরিয়ে এসেই অদিতি অরুণাভকে বলল, চিরকুটটা আরেকবার দেখাও তো। অরুণাভর মাথা কাজ করছে না। চিরকুটটা অদিতিকে দেখালো। 2-3 বার লেখাগুলো পড়ে অদিতি বলল, এখানে একটা জিনিস দেখো, শেষের 3টে শব্দে লেখার সময় বেশ চেপে লেখা হয়েছে, যার জন্যে কাগজের পিছনে লাল কালি ছেপে উঠেছে। শেষ 3টে শব্দ 10 10 100, মানে ক্লাস 10-এ 100 পেয়েছিল অঙ্কে। ক্রিকেট দেখতো না কঙ্ক, আর সেই কারণেই টিভিতে খেলা দেখাকে বোকা বাক্স বলা হয়েছে বলে মনে হয়। আর এটা শিওর লাল মার্কার বা স্কেচ পেন দিয়ে লেখা। তাহলে তো নরেন্দ্রপুর মিশনে আরও ছাত্র আছে যারা গত বছর অঙ্কে 100 পেয়েছে। তাদেরকে কেন টার্গেট করা হলো না? টার্গেট করেনি মানে যে করবে না এমনটা নয়। তুমি তাড়াতাড়ি খবর নাও কে কে এমন আছে, তাদের প্রোটেকশনের ব্যবস্থা করো। দেরি করা যাবে না আমাদের। দাদা, আপনার কোনো পুরনো শত্রু নেই তো? মনে করে দেখুন না একবার, বেছে বেছে স্কুলের ছেলেদের কেন টার্গেট করা হচ্ছে, তাও আবার আপনি যে স্কুলে পড়তেন সেই স্কুলের। আপনাকে জানিয়েও দিচ্ছে। কি চাইছে কি? আমার এই মুহূর্তে কিছু মনে পড়ছে না ত্রিদীপ, ভীষণ ডিস্টার্ব ফিল করছি। আমার অনেক শত্রু, কিন্তু আমার স্কুল জীবনে এমন কিছুই ছিল না, তাই একে শনাক্ত করা খুব কঠিন। কথা বলতে বলতেই অরুণাভ, অদিতি আর ত্রিদীপ ওদের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। গাড়ির কাছে পৌঁছতেই আবার উইন্ডস্ক্রিনের উপরে রাখা একটা চিরকুট পেল অরুণাভ। আবার সেই একই রকম ছাপওয়ালা লাল কালি, তবে এবার ধাঁধার সমাধান ওরা করে ফেলল তাড়াতাড়ি। লেখা ছিল, সাদা কালো, কালো সাদা সব ষড়যন্ত্রী, হাতি ঘোড়া পেয়াদা রাজা আর মন্ত্রী, সোজাসুজি কোনাকুনি চলে বিনা তলোয়ার, মেপে যদি চলো তুমি হবে বড় খেলোয়াড়। দাবা খেলা, এটাতে সবকটা শব্দ দাবার সাথে যুক্ত। দেখো, সোজাসুজি কোনাকুনি মানে গজ আর মন্ত্রী, বিনা তলোয়ার মানে দাবা খেলা ইজ কাইন্ড অফ ওয়ার উইদাউট ওয়েপন। এখানে শেষ শব্দে খেলোয়াড় কথাটাও লেখা আছে। এর সাথে আমার একটা সম্পর্ক আছে। আমি নরেন্দ্রপুরে পড়ার সময় স্কুলের বেস্ট দাবাড়ু হয়েছিলাম একবার। ডিস্ট্রিক্ট লেভেলেও স্কুলকে রিপ্রেজেন্ট করেছি একবার। আমার মনে হয় আমাদের এক্ষুনি মিশনে যাওয়া উচিত। এই বছরের প্রথম দাবাড়ু কে আছে ওখানে জানতে হবে। অরুণাভ অদিতি নরেন্দ্রপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল, সাথে ত্রিদীপও। ওখানে গিয়ে 100 পাওয়া ছাত্রদের খোঁজ মিলবে। লালবাজারের একটা টিমকে নরেন্দ্রপুরের দিকে আসার জন্য বলে দিয়েছে ত্রিদীপ, কিন্তু বছরের শুরুর এই সময় বেশিরভাগ ছাত্র ছুটিতে আছে। প্রয়োজন পড়লে টার্গেট হওয়া ছাত্রকে আলাদা করে পুলিশ প্রোটেকশন দেওয়া হবে। নরেন্দ্রপুর মিশনে পৌঁছে জানা গেল এবছর স্কুলে দাবা খেলায় একজন ছাত্র প্রথম হয়েছে। সে এই সময় মিশনের হোস্টেলেই আছে। ওর নাম প্রীতম শিকদার। এছাড়াও গত বছর মাধ্যমিকে যারা অঙ্কে 100 পেয়েছিল তাদের নাম রাজদীপ পালিত আর সঞ্চয়ন পাল। এদের প্রত্যেককেই পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে। তবুও অরুণাভ ভাবছে এদের মধ্যে কেউ যদি না হয়, কারণ আততাই যেই হোক না সে নিশ্চয়ই আগে প্ল্যান করে তারপর ধাঁধা লেখা চিরকুট দিয়ে যায়। কিভাবে এর থেকে মুক্তি পাবে সে, আর কেনই বা ওর সাথে কেউ এরকম করবে? অরুণাভর শত্রু অনেক, কিন্তু অতীত নিয়ে ঘেটে মাথা খাটিয়ে ধাঁধা লিখে খুন করবে এরকম একটাও লোকের কথা মনে পড়ছে না অরুণাভর। গতকাল লালবাজার থেকে পুলিশের টিম মিশনে আসার পর অরুণাভরা ওখান থেকে বাড়ি ফেরার জন্য রওনা হয়। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। মানসিক চাপ বেশি হলে শরীরে ছাপ পড়বেই। এত ক্লান্তি সত্ত্বেও অরুণাভ সারা রাত একটুও ঘুমোতে পারেনি। অন্যের কেস সলভ করা আর নিজের ক্ষেত্রে সেটা করার মধ্যে যে আকাশ পাতাল তফাৎ, সেটা হারে হারে টের পাচ্ছে অরুণাভ। কথায় আছে, বুদ্ধির বানানো নিজের ওষুধ কখনো নাকি
নিজের কাজে আসে না। দুদিনেই কেমন চোখের তলায় কালি পড়েছে অরুণাভর। এত কম সময়ের মধ্যে একটা নিরপরাধ ছেলের মৃত্যু ঠিক মেনে নিতে পারছে না অরুণাভ। তাও আবার খুন হবে সেটা আগে থেকেই জানত সে। নিজের অক্ষমতার কথা ভেবে ডান হাতের মুঠোটাকে দেওয়ালে ঘুষি মেরে রাগ প্রশমিত করতে চাইল অরুণাভ। দেওয়ালে একটা দুম শব্দ হওয়াতে পাশে ঘুমিয়ে থাকা অদিতি জেগে উঠে বসেছে। অরুণাভর কাঁধে হাত রেখে বলল, সব কিছুর একটা শেষ থাকে, এটাও হবে, তুমি চিন্তা করো না, পুলিশ আছে তো। অরুণাভ অতিথির কথায় কোনো উত্তর দিতে পারে না, শুধু একটা লম্বা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। ঠিক সেই সময় অরুণাভর ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে ত্রিদীপের নাম। হ্যালো দাদা, একটা বিশাল বড় ভুল হয়ে গেছে আমাদের। কি ভুল? মিশনে প্রোটেকশন দিয়েছিলাম, কিন্তু ওখানে কিছুই হয়নি। হয়েছে ইন্দ্রজিৎ সেন নামে একজনের। ইন্দ্রজিৎ সেনকে? 3 বছর আগে নরেন্দ্রপুরে পড়তো। ওখানে পড়ার সময় সে দাবা চ্যাম্পিয়ন ছিল। আর ওই সময় সে ডিস্ট্রিক্ট লেভেলে খেলেও বিজেতা হয়েছে। অরুণাভ ত্রিদীপের কথাটা শুনে আবার নিজের মুঠোটা সজোরে দেওয়ালে চালিয়ে দেয়। বলে, সিট! ত্রিদীপ, আমরা জানতাম যে খুনি আমার শত্রু। আমি ডিস্ট্রিক্ট লেভেলে খেলেছি। ও টার্গেট তাকেই করবে যে আমার সমকক্ষ। ছি, এই সাধারণ ব্যাপারটা আমার মাথাতেই এলো না। দাদা, ছেলেটা কাল রাত থেকে মিসিং। খুন হলে তো বডি পাওয়া যেত। খোঁজো ত্রিদীপ, খোঁজো, নিজের সমস্ত শক্তি লাগিয়ে দাও। ছেলেটাকে যে কোনোভাবে পাওয়াটা খুব জরুরি। এসব কথা বাইরে বেরোলে তোমাদের সঙ্গে সঙ্গে আমারও বদনাম। দরকার পড়লে তোমাদের গোয়েন্দা বিভাগের লোক লাগাও। ওদের নেটওয়ার্ক ভীষণ পাওয়ারফুল। আমি বিন্দু মাত্র রিস্ক নিতে চাই না। ঠিক আছে দাদা, তুমি কিন্তু সাবধানে থেকো। আর নিজেকে দয়া করে দোষী মনে করো না। তোমার তো কোনো হাত নেই এখানে। ফোন রেখে অরুণাভ আর একটা সিগারেট ধরালো। অদিতি খেয়াল করেছে অরুণাভ খুব টেনশনে থাকলে কিছুতেই লাইটার জ্বালাতে পারে না। ওর ডান হাতে একটা মৃদু কম্পন হয়। এবারও তাই হচ্ছিল। অদিতি জেনে বুঝেই অরুণাভকে বিরক্ত করে না। এর মধ্যেই দ্বিতীয়বার অরুণাভর ফোনটা বেজে উঠল। মোবাইল স্ক্রিনে ববির নাম। অরুণাভ জানে এই সময় ববি কি বলবে। ওর লেখা থ্রিলার বইটা আজকেই উদ্বোধন হচ্ছে, সেটা মনে করিয়ে দেওয়ার জন্য ববি ফোন করেছে। অরুণাভ খুব অনিচ্ছা সত্ত্বেও ফোনটা রিসিভ করে। ওদিকে ববির গলায় উচ্ছ্বাস। কিরে, মনে আছে তো? আজকে সন্ধ্যা 7টার সময় অদিতিকেও নিয়ে আসবি। আমি একটা খুব ঝামেলায় পড়েছি ববি, আমি যেতে পারবো না। পারবি না? না রে, কিছু মনে করিস না, খুব সিরিয়াস কেস। না হলে আমরা নিশ্চয়ই যেতাম। তোরা আসবি না? আসলে আমি তোদের না জানিয়েই বিশেষ অতিথির আসন দিয়েছিলাম। আমার বইটা তো তোর নামেই উৎসর্গ করা। তোর গোয়েন্দাগিরিতে অনুপ্রাণিত হয়ে আমি উপন্যাসটা লিখেছিলাম। তুই এলে এটা তোর জন্য সারপ্রাইজ থাকতো। ঠিক আছে, তুই কাজ কর, তোর বাড়িতে 1 কপি বই পাঠিয়ে দেবো। অরুণাভ মোবাইলটা রেখে দিয়ে উঠে দাঁড়ায়। অদিতিকে বলল, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। এই কেস সংক্রান্ত কোনো ফোন এলে তবেই আমাকে দিও। মোবাইলটা রাখো তোমার কাছে। ববির অনুষ্ঠানে যেতে পারতে, ভালো লাগতো ওনার। তুমিও ফ্রেশ হতে একটু। এখন আর ইচ্ছা নেই অদিতি। আচ্ছা, ববিও তো তোমার নরেন্দ্রপুরে পড়তো। ওকে একবার বলে দেখো না এই ব্যাপারটা। ও যদি কিছু জানতে পারে কে করছে। বলা যায়, তবে এটা নিয়ে ওর সঙ্গে আলোচনা করতে চাইছি না। কম বয়সের ছেলেগুলো এভাবে খুন হচ্ছে। এত সিরিয়াস কেস প্রফেশনালদের হাতে থাকাই ভালো। আর আমাদের মতো প্রাইভেট গোয়েন্দা কিন্তু খুনের মতো কাজে পুলিশের সাহায্য করতে পারে, হস্তক্ষেপ নয়। অনেক আইনি ঝামেলা আছে। কিন্তু এখানে তুমি একরকম ভিকটিম। খুনি তোমাকে ক্লু দিচ্ছে। বাঁচার জন্য তোমারও উচিত সব রকম চেষ্টা করা। দেখি ত্রিদীপ কি বলে। আমি এক্সপার্টের সাহায্য ছাড়া কিছুই করতে পারছি না। কথাগুলো বলে অরুণাভ ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেল। ইন্দ্রজিৎ সেনের লাশ কোথাও পাওয়া যায়নি। তার বাড়ির লোকজন, থানা, পুলিশ, মন্ত্রী, নেতা একাকার করে দিচ্ছে। এই সময় শান্ত থাকাটা খুব জরুরি অদিতি জানে। এছাড়াও অদিতির মনে হচ্ছিল যে অরুণাভ নেক্সট চিরকুট বা ক্লুয়ের অপেক্ষা করছে। আর হলেও সেটাই। পরের দিন সকালেই অফিস যাওয়ার জন্য গাড়ি বের করতে গিয়েই ওয়াচম্যানের কাছে পরের চিরকুটটা পেল অদিতি। এবারও লাল কালিতে লেখা, তবে ধাঁধাটা একটা বাউন্সার আর সাদা খামে মোড়ানো।
মানে বোঝা যাচ্ছে না। লেখা ছিল, ধরো দেখি আমাকে, পাও যদি নাগালে, হাওয়াতে কাটো সাঁতার, থাকো নিজে সামলে, চাও যদি ধরতে এক ছুটে ঘোড়াকে, এসো তবে সেই ঘাসে, পারবে কি হারাতে? অদিতি চিরকুটে চোখ বুলিয়েই আগে ওয়াচম্যানকে জিজ্ঞেস করলো, কে দিয়ে গেল? জানি না ম্যাডাম, গেটের কাছে একজন হেলমেট পরা লোক এসে বলল মিস্টার দত্তকে দিয়ে দিতে। আমি জানতাম আপনি অফিস যাবেন, তখন দেব। মুখ দেখনি? কালো হেলমেট পরা, এলো আর গেল। গাড়ির নাম্বার? নাম্বার তো দেখিনি। কি গাড়ি ছিল? লাল রঙের বাইক ছিল, মডেলটাও খেয়াল নেই। কিরকম চেহারা? ওই যেমন হয় সাধারণ মাঝবয়সীদের মতোই। অদিতি চিরকুট নিয়ে আগে ত্রিদীপকে শোনালো, তারপর ঘরে ফিরে এসে অরুণাভকে চিরকুটটা দিল। অরুণাভ বলল, কঠিন ধাঁধা। আর প্রত্যেকবারের মতো এবার লাল কালির লেখা হলেও কোনো শব্দের উপরে চেপে লেখা নেই। ঘোড়া, ঘাস, হাওয়াতে সাঁতার, এইগুলো কি রেসের মাঠকে বোঝাচ্ছে? এর আগে অঙ্ক আর দাবা, এবার দেখো রেস। সবই কম্পিটিশনের মতো। তবে ঘোড়াটা এখানে প্রতীকী হিসাবেও ব্যবহার করা হয়ে থাকতে পারে। মানুষের রেসও তো হয়। হ্যাঁ, কিন্তু আমি কোনোদিন দৌড়ানোর কম্পিটিশনে নাম দিইনি, দিলেও বিজেতা হয়নি। তাহলে এখানে হাওয়াতে সাঁতার মানে কি হতে পারে? অরুণাভর মুখের কথা শেষ হওয়ার আগেই ফোন বাজল। এবার একটা ল্যান্ডলাইন নাম্বার। হ্যালো। হ্যালো মিস্টার দত্তা, কেমন আছেন? দম থাকলে সামনে আয়। তোর শত্রুতা আমার সঙ্গে। ওই ছেলে দুটো তোর কি ক্ষতি করেছিল? আরে দেখো দেখো, নারাজ হচ্ছেন কেন? আরে আমাকে সামনে আনা তো আপনার কাজ আছে। আমি তো সেটাই করতে বলছি আপনাকে। ও চিঠিটা পেয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, এবার কি খুব কঠিন হয়ে গেল? ওকে, আপনি আমার পার্সোনাল দুশ্মন না আছেন। আপনি আমায় খুঁজে বের করতে পারলে জানবো আপনি সেরা ডিটেকটিভ আছেন। আই রিপিট, আপনি আমার পার্সোনাল দুশ্মন না আছেন। কথাটা শেষ হলো আর ওপাশ থেকে খটাস করে রিসিভার নামানোর শব্দ এলো। অরুণাভ রিং ব্যাক করলো নাম্বারটায়। কেউ তুলল না। ত্রিদীপকে নাম্বারটা দিল অরুণাভ। নিজেই বারবার রিং ব্যাক করতে থাকলো। একসময় ফোনটা একজন ধরে বললেন, হ্যালো, এটা কার নাম্বার? একটু আগে এখান থেকে আমাকে কে কল করেছিলেন? এটা পাবলিক বুথ। কয়েন দিয়ে কথা বলতে হয়। আপনি কে? আমি ফোন করতে এসেছিলাম, দেখি ফোন বাজছে। এটা কোন জায়গা? কৈখালি, এয়ারপোর্টের কাছে। ওকে। অরুণাভ ত্রিদীপকে নাম্বারের লোকেশন আর ডিটেলস বলে দিয়ে চিরকুট নিয়ে বসে পড়ল। কি হতে পারে এর মানে? হাওয়াতে সাঁতার মানে তো রেস বোঝায়, অথচ অরুণাভ ঘোড়ার রেস তো দূরের কথা, কোনোদিন মানুষের রেসেও নাম দেয়নি। এভাবে হাতে হাত দিয়ে বসে থাকলেও চলে না। আবার চিরকুট থেকে ক্লু আসবে সেটাও নিশ্চিত। লালবাজারের গোয়েন্দা বিভাগের দল কাজ করছে এই নিয়ে। অরুণাভকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে একবার শিওর। তখন সবকটা চিরকুট দেখাতে হবে। তবে লোকটা এবার ল্যান্ডফোন থেকে কল করলো কেন? প্রতিবার তো ভুয়ো নম্বর ব্যবহার করছিল। এসব ভাবতে ভাবতেই বিকেল গড়িয়ে আসে। অদিতিও বলেছে কোনো অসুবিধা হলে ওকে ফোন করতে ও চলে আসবে। গত কয়েকদিনে অরুণাভর না ঠিক মতো খাওয়া হয়েছে না ঘুম। মুখে কাঁচা পাকা দাড়িতে ভর্তি। নিজেকে আয়নাতে দেখলে নিজেই চিনতে পারে না। এতটা দিশেহারা কোনো দিন হয়নি সে। খুব ভালো করে বুঝতে পারে অন্যের কেস ডিল করা আর নিজের কেস ডিল করার মধ্যে আকাশ পাতাল তফাৎ। ঠিক এমন সময়ে ত্রিদীপের ফোন এলো। হ্যালো। হ্যালো দাদা, আপনি কোথায় আছেন? এক্ষুনি একবার লালবাজারে আসুন। আমার মনে হচ্ছে খুনিকে আমি শনাক্ত করতে পেরেছি। ওকে, আমি এখনই আসছি। অরুণাভ যেন প্রাণ ফিরে পায় ত্রিদীপের কথায়। ইন্সপেক্টর হিসেবে ত্রিদীপের নেটওয়ার্ক আর দক্ষতা দুটোই খুব ভালো। সেই নিয়ে অরুণাভর কোনো সন্দেহ নেই। শুধু এই ধরনের ছোটখাটো ধাঁধার সমাধান করতে অরুণাভকে ওদের দরকার পড়ে। অরুণাভ চট করে রেডি হয়ে নেয়। ঘন্টা খানেকের মধ্যে লালবাজারে চলে আসে। লালবাজারে গিয়ে দেখে অদিতিও সেখানে বসে আছে।
বুঝতে পারে ত্রিদীপ ডেকে পাঠিয়েছে। ওর হাতে একটা লাল কালো মলাটের হার্ড বাইন্ডিং এর বই। বইটা খুলে অদিতি পড়ছিল। অরুণাভকে দেখে সেটা এখন বন্ধ করেছে। অরুণাভ সেদিকে নজর না দিয়ে ত্রিদীপকে বলল, কি ব্যাপার বলতো? ত্রিদীপ অদিতির কাছ থেকে সেই বইটা চেয়ে নিয়ে অরুণাভর দিকে এগিয়ে দিয়ে বলল, এই বইতেই সমাধান আছে সব। অরুণাভ বইটা হাতে নিয়ে দেখল বইটার নাম ব্যক্তিগত শত্রু, লেখক প্রতাপ চক্রবর্তী ব্র্যাকেটে ববি। অরুণাভ বলল, কি আছে এতে? এইটা তো আমার বন্ধু ববির লেখা বই। শুনলে তোমার খারাপ লাগবে, তবে আমরা অনুমান করছি ববি খুনি। হোয়াট? কি সব রাবিশ কথাবার্তা! ঠিক বলছি, বইতে যে পাতাগুলো মার্ক করা আছে সেখানে কিছু 4 লাইনার আছে, একবার ওগুলো পড়ে দেখো। অরুণাভ বই নিয়ে পড়তে শুরু করে। প্রথমে 33 পাতায় মার্ক করা। সেখানে আছে প্রথম চিরকুটের লেখাটা, কৃতীদের জগতে তারাদের ছড়াছড়ি, বিজেতা তো সেই হয় যে করে সেঞ্চুরি। খেলাধুলো নয়ে, দেখো না বোকা বাক্স, বলো দেখি কারা পেল 10 10-এ 100। হ্যাঁ দাদা, এছাড়াও আর একটা ব্যাপার আছে। সকালে যে ল্যান্ডফোন থেকে ফোন এসেছিল, সেই বুথের সামনে একটা বিশাল দোতলা বাড়ি আছে, যার গেটের সিসিটিভিতে ওই সময় একজন বোরখা পরা মহিলাকে বুথ থেকে বেরোতে দেখা গেছিল। উনি লেংচে হাঁটছিলেন। আপনার বন্ধু তো শুনেছি এক পায়ে লেংচে হাঁটেন। ত্রিদীপের কথা শুনে অরুণাভ ধপ করে চেয়ারে বসে পড়ে বলল, আমি কিছুই ভাবতে পারছি না, কিন্তু ববি এরকম কেন করলো? হয়তো তোমার উপরে জেলাস। আর উনি এর আগেও চিরকুট দিয়েছিলেন আমরা হলিডে থেকে ফেরার পর। হ্যাঁ, কিন্তু ওর হাতের লেখা আলাদা। হতে পারে এই কাজে উনি একা নয়। দাদা, অদিতি আর আপনি যান ববির সাথে দেখা করতে, আমরা বরং বাইরেই থাকবো। দেখুন, যদি ওনার সাথে দেখা না পান তাহলে কনফার্ম এই কাজ ওনার। সময় তখন বিকেল 5টা। ত্রিদীপের কথা মতো অদিতি আর অরুণাভ ববির অফিস মার্কেটের অফিসের সামনে। ত্রিদীপ ও টিম নিয়ে অফিসের কাছেই থাকবে। অদিতির ব্যাগে একটা মাইক্রোচিপ লাগিয়ে দিয়েছে, যাতে ভিতরের সমস্ত কথোপকথন পুলিশ শুনতে পায়। অরুণাভ একদম শটান ববির কেবিনের সামনে গিয়ে দরজা ঠেলে নর্মাল ভয়েসে বলল, আসতে পারি? আরে তোরা এই সময়? আয় আয় বস, কি খবর? সেদিন তো এলি না, আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি। অদিতি আর অরুণাভ মুখ চাওয়াচাবি করে। অরুণাভ বলে, তোর বইটা পড়লাম। পড়ে ফেলেছিস? আমি তো আজকেই ভাবছিলাম তোকে বইটা পাঠাবো। না না, অদিতির অফিসে একজন কিনেছিল, সেখান থেকে অদিতি নিয়ে এসেছে। আসলে ত্রিদীপ বলেছিল বইটা একজন পুলিশ কর্মীর স্ত্রী কিনেছিল। সেই পুলিশ কর্মীর চিরকুটের ঘটনাটা জানতেন। ওনার স্ত্রী ওই ধাঁধাগুলো দেখানোয় ওনার সন্দেহ হয়। তখন বইটা থানায় এনে ত্রিদীপের হাতে দেয়। ও আচ্ছা, দেখবি তুই, আমি প্রথম বইটাতেই বাজিমাত করে দেবো। হ্যাঁ, তা তুই করেছিস। ইনফ্যাক্ট শুধু বই লিখেই বাজিমাত করতে পারতিস, আমার থেকেও বেশি নাম কামাতে পারতিস। কিন্তু খুনগুলো কেন করলি? ছেলে দুটো কি দোষ করেছিল? খুন? কিসের খুন? বইতে তো সব লিখেছি। হ্যাঁ, আর সেটাই তুই বাস্তবেও করেছিস। খুন ওই ওই বাচ্চা ছেলে দুটোকে, কঙ্ক আর ইন্দ্রজিৎ। কে কঙ্ক? কে ইন্দ্রজিৎ? কি বলছিস তুই? আমাকে খুলে বল প্লিজ। অরুণাভ বইয়ের এক একটা ব্যাপার খুলে বলে, সাথে চিরকুটগুলো দেখায় ববিকে। এমনকি বোরখা পরে যে ববি ফোন করেছিল সেটাও বলে। সব শুনে ববি বলে, অরুণাভ, তুই ভুল করছিস, আমি এ খুন করিনি। আরে আমি তোর উপর গর্বিত, আমি জেলাস নই। আর এই গল্পে যদিও আমি জেলাসির কথা লিখেছি যে দুই পুরনো বন্ধুর গোপন শত্রুতায় পরবর্তীকালে এভাবে নিরীহ ছেলের খুন হয়, কিন্তু আমার মস্তিষ্ক এখনও বিকৃত হয়নি রে ভাই, আমি এরকম নই। তাহলে বোরখা পরে লেংচে হাঁটছিলেন যিনি, তিনি কে? তোর হাঁটার সঙ্গে কিন্তু যথেষ্ট মিল আছে। বিশ্বাস কর ভাই, বিশ্বাস কর, আমি না। করলাম, কিন্তু তোর লেখা ধাঁধা বই হিসেবে বেরিয়ে আসার আগে কি করে আমার কাছে এসে পৌঁছালো? আরে সেটা তো আমিও ঠিক বুঝতে পারছি না, কিন্তু ভেবে দেখ, আমার মতো অপাহিজ একজনের পক্ষে একটা 17-18 বছরের ছেলেকে কাবু করা সম্ভব কিনা।
আর সব থেকে বড় কথা হলো আমি বর্ণান্ধ। লাল আর সবুজ আলাদা করে চিনতেই পারি না। ছোট থেকেই কম বেশি চোখের সমস্যায় ভুগছি। সেই কারণে কোনো সরকারি চাকরির পরীক্ষা দিতে পারিনি। আমি এই লেখা কি করে লিখব? বর্ণান্ধ কথাটা অরুণাভকে ভাবিয়ে তুলল। অন্য কাউকে দিয়ে করিয়েছিস? টাকার লোভ দিয়ে? আমাকে অ্যারেস্ট কর, কিন্তু দেখ, শেষ চিরকুটের ঘটনাটা এখনও ঘটেনি। যদি কোনো ছেলে খুন হয় আমি তার জন্য দায়ী হব না। তুই আমাকে জেলে রাখ, তবে যদি আমি আমার সত্যতা প্রমাণ করতে পারি। এই অফিস আর লেখালেখি ছাড়া আর কোনো কিছুতেই আমি আজকাল থাকি না। আপনার চোখে সমস্যা, উজ্জ্বল আলোর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারেন না। তার উপরে আপনি বর্ণান্ধ। এত বড় নভেল কিভাবে লিখলেন? লেখাটা কি আদৌ আপনার নিজের? আমি নিজে লিখি না মিসেস দত্ত। এর আগে যোগেশকে নিয়ে যেতাম বাড়িতে, ওই টাইপ করতো। এখন আরেকজনকে রেখেছি, ওর নাম পল্লব রায়। তোর লেখা তুই যোগেশকে দিয়ে টাইপ করাতিস? সেই যোগেশ তো যাকে চোর হিসেবে ধরলাম তোর অফিসে বসে। হ্যাঁ, ছেলেটা বেশ বুদ্ধিমান আর কাজেরও। নেহাত চুরি করেছিল, তা না হলে ওকে দিয়ে আমার লেখার কাজ বেশ ভালোই চলতো। ও খুব স্পিডে টাইপ করতে পারে। নতুন যাকে রেখেছি তার স্পিড কম, গুচ্ছের বানান ভুল। যোগেশ কি লাল কালি ব্যবহার করতো? হ্যাঁ, আমি শুনেছি একটা লাল কালির মার্কার পেন নাকি ওর কাছে সব সময় থাকে। ওর বাড়ি কোথায়? এখনই যেতে হবে। চেতলার দিকে। ঠিকানাটা ফাইলে আছে, আমি দিচ্ছি। ববির কাছে যোগেশের ঠিকানা নিয়ে অরুণাভ আর অদিতি বেরিয়ে পড়ল চেতলার দিকে। এতক্ষণ ত্রিদিবরা সবই শুনেছে, তারাও সাথেই চলল। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর যোগেশের বাড়ি পাওয়া গেল। দরজায় পুলিশ বলে কড়া মারতে একজন বৃদ্ধা এসে দরজা খুলল। পরিচয় পাওয়া গেল উনি যোগেশের মা। কিছুক্ষণ জেরা করার পর জানা গেল একটু আগে যোগেশ এসেছিল বাড়িতে। ও বাড়িতে এখন কম থাকে, মাঝে মাঝে আসে। এখন বলে গেছে ফুটবল ম্যাচ দেখতে যাবে। অদিতি আর অরুণাভ বুঝতে পারে হাওয়াতে সাঁতার মানে ফুটবল ম্যাচের কথা হতে পারে। অরুণাভ নিজে একজন ভালো ফুটবলার ছিল একসময়। যোগেশের বাড়ি তল্লাশি করতে দিয়ে ত্রিদীপ, অরুণাভ আর অদিতি বেরিয়ে পড়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে। ওরা খোঁজ নিয়ে দেখেছে আজকে নরেন্দ্রপুর মিশন আর রহরা রামকৃষ্ণ মিশনের মধ্যে সান্ধ্য ফুটবল প্রতিযোগিতা আছে নরেন্দ্রপুরে। অদিতি বলে, 11 জন প্লেয়ার, কাকে ধরবে? ববির বইতে কি লেখা আছে? লেখা আছে যে বিজয়ী টিমের সবচেয়ে বেশি গোলদাতা খুন হবে। চলো, ম্যাচ শুরু হয়ে গেছে তাহলে। অদিতিরা যখন নরেন্দ্রপুরে পৌঁছালো তখন খেলা প্রায় শেষের দিকে। নরেন্দ্রপুর 1, রহরা 1। নরেন্দ্রপুরের সর্বাধিক গোলদাতা কৃষাণু ভট্টাচার্য আর রহরা মিশনের সর্বাধিক গোলদাতা অর্জুন গাঙ্গুলি। কিন্তু ববির ধাঁধাতে ঘোড়া আর ঘাস এসবের মানে আছে একটা। গল্পটা হলো, খনি একসময় ভালো ফুটবলার ছিল, কিন্তু তার বন্ধুর অনিচ্ছাকৃত ভুলের কারণে ফুটবলের মাঠে একটা সাংঘাতিক চোট পেয়ে তার খেলোয়াড় হওয়ার স্বপ্ন মাটি হয়ে যায়। এছাড়াও খুনির বন্ধু ভালো দাবারু, আর অঙ্কে 100-এ 100 পেত বলে একটা প্রতিযোগিতা চলত ওদের মধ্যে। খুনি ছেলেটা কিছু হয়ে উঠতে পারে না, কিন্তু তার বন্ধু নিজের বুদ্ধিমত্তার জোরে ইন্ডিয়ান ইন্টেলিজেন্সে কাজ পায়। এই হিংসার কারণে বদলা নেয় সে, আর বন্ধুকে ফাঁসিয়ে দিতে চায়। অরুণাভুর ক্যালকুলেশন অনুযায়ী নরেন্দ্রপুর ম্যাচ হেরে যাক বা জিতে যাক, যোগেশ কৃষাণুকে টার্গেট করবে। মাঠে উপস্থিত পুলিশের টিম চারিদিকে ছড়িয়ে আছে সাধারণ পোশাকে। যোগেশকে দেখতে পেলেই অ্যারেস্ট করা হবে। কিন্তু অদিতির মনে একটা প্রশ্ন আসছে। সে বলল, বইটা পাবলিশ হয়ে গেছে, তোমার মনে হয় যোগেশ এখানে খুন করতে আসবে? আসবে আসবে। ও চায় ও আমাদের চোখের নিচ দিয়ে খুন করে বেরিয়ে যাবে। আমরা সব জানার পরেও কিছুই করতে পারবো না। সিরিয়াল কিলারদের এই ধরনের মানসিকতা কাজ করে আমি কিন্তু দেখেছি। তবে এখানে ও আসবে ছদ্মবেশে। কথাটা বলে অরুণাভ হাতের বাইনোকুলার নিয়ে মাঠের চারিদিকে ঘোরাতে থাকে।
ততক্ষণে রহরা মিশনের অর্জুন গাঙ্গুলি আর একটা গোল দিয়ে দেয় নরেন্দ্রপুরকে। শেষ অবধি 1-2 ফলাফল নিয়ে রহরা মিশন স্কুল ম্যাচ জিতে যায়। মাঠ থেকে দর্শক বেরিয়ে যেতে শুরু করেছে। পুলিশের লোকজন গেটের সামনে মোতায়েন করা আছে। অরুণাভ অদিতিকে গেটের দিকে এগিয়ে যেতে বলে, নিজে প্লেয়ারদের কমন রুমের দিকে এগিয়ে যায়। অরুণাভ বিশেষ করে কৃষাণু নামের ছেলেটাকে ফলো করতে থাকে। ভিতরের দিকে যাওয়ার পারমিশন থাকে না, কিন্তু স্কুল কমিটির কাছে পারমিশন করিয়ে নিয়েছিল ত্রিদীপ। ভিতরে ছাত্রদের ছাড়া আর কোনো সন্দেহজনক ব্যক্তি ছিল না। অরুণাভ কৃষাণুর কাছে গিয়ে বলল, তোমার নাম কৃষাণু ভট্টাচার্য? হ্যাঁ, কেন? আমি অরুণাভ দত্ত, প্রাইভেট গোয়েন্দা। লালবাজারের পুলিশ এখানে আছে। তোমার উপরে হামলা হতে পারে, খবর আছে আমাদের কাছে। তুমি আমাদের সঙ্গে চলো। অরুণাভর কথা শুনে ছেলেটা হকচকিয়ে যায় প্রথমে, কিন্তু মিশনে কিছুদিন ধরে পুলিশের পাহারা থাকায় আর কঙ্ক রায়ের খুনের ঘটনা জানা থাকার কারণে সে অরুণাভকে বিশ্বাস করে। বলে, স্যার, আমি এই মাঠ থেকে ফিরলাম, আমাকে 10টা মিনিট দেবেন, একটু ফ্রেশ হয়ে নেব। আচ্ছা যাও, তবে 10 মিনিট। কৃষাণু নামের ছেলেটা জার্সি চেঞ্জ করে এসে স্কুলের টয়লেটে ঢুকেছে। ওদিকটায় কেউ ছিল না সেরকম। এতক্ষণ কাউকে যেতেও দেখেনি অরুণাভ। হঠাৎ টয়লেটের ভিতর থেকে কৃষাণুর গলার আওয়াজ পেল। সেদিকে দৌড়ে গিয়ে অরুণাভ দেখল দরজার কাছে কৃষাণু মাটিতে পড়ে আছে, তবে ক্ষত চিহ্ন নেই। পাশে একটা সিরিঞ্জ পড়ে থাকতে দেখে সন্দেহ হলো অরুণাভ। ছুটে গিয়ে টয়লেটের ভিতরে দেখল জানলার কাঁচ আগেই সরানো ছিল। সেদিক দিয়েই যোগেশ পালিয়েছে। অরুণাভ ত্রিদীপকে ফোন করল। হ্যালো ত্রিদীপ, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। কৃষাণুকে বিষ ইনজেক্ট করা হয়েছে। এদিকে যোগেশ জানলা দিয়ে বেরিয়েছে। দাদা, চিন্তা করবেন না, কৃষাণুকে নিয়ে যাওয়ার ব্যবস্থা ঠিক হবে। ওটা সামান্য ঘুমের ওষুধ। আর যোগেশ পালাতে পারেনি, আমরা চারদিকে ছিলাম, তাই ধরা পড়েছে। লালবাজার থেকে যে দলটা যোগেশের ঘর সার্চ করেছিল, তারা বাড়ির তল্লাশি চালিয়ে দোতলার চিলেকোঠা থেকে ইন্দ্রজিৎ সেনকে উদ্ধার করে। ইন্দ্রজিৎকে ওখানে ধরে নিয়ে এসে রেখেছিল যোগেশ। যোগেশ স্বীকার করে যে ববির অফিসে যাবতীয় চুরিতে তার হাত ছিল। এইভাবে চুরি করতে করতে তার আত্মবিশ্বাস বেড়ে যায়। ববি চোখে কম দেখত বলে এই সুযোগ নেওয়ার চেষ্টা করত। তবে বাড়িতে ববির দাদা, বৌদি আর ভাইজি থাকত বলে সেই সুবিধে করতে পারেনি। এদিকে যোগেশ নিজে থ্রিলার রহস্য জাতীয় গল্প পড়তে ভালোবাসে। অফিসের কাজ ছাড়া সে ববির বাড়িতে টাইপ করতে যেত। ববি বলে যেত আর যোগেশ টাইপ করত। এইভাবে সে ববির স্কুলের বন্ধু অরুণাভর কথা জানতে পারে। ববি অরুণাভর বিচক্ষণতার ভূয়সী প্রশংসা করত আর বলতো যে এই রহস্য গল্পের সন্ধান সে অরুণাভর থেকে অনুপ্রাণিত হয়ে লিখছে। কিন্তু সেই অরুণাভর হাতেই চুরির ঘটনায় ধরা পড়ে অফিস থেকে বিতাড়িত হয় যোগেশ। ইনকামের রাস্তা বন্ধ হয়ে যায়। অরুণাভর কারণে ববি ওকে অফিস থেকেও বের করে দেয়। এই ব্যাপারটা আত্মসম্মানে লাগে যোগেশের। সে চেয়েছিল অরুণাভকে জব্দ করতে, যাতে ছেলেগুলোকে কিডন্যাপের জন্য ববিকে হেনস্থা হতে হয়। অরুণাভ যোগেশকে লালবাজার থানায় নিয়ে এসে জিজ্ঞাসা করে, কঙ্ককে খুন করলে কেন? খুন করতে চাইনি, আমি ওকে ঘুমের ওষুধ দিয়েছিলাম। ওকে আমি ইন্দ্রজিতের মতোই নিয়ে এসে আমার ঘরে রাখতাম, কিন্তু ঘুমের ওষুধের অ্যালার্জি ছিল, বিষক্রিয়া হয়ে মারা যায়। কঙ্ক, ইন্দ্রজিৎ লোক সমাজের শত্রু। আজকের মতো আমাদের গল্পের আসর এখানেই শেষ হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক অংশু দাসের কলমে আড়ালে আততায়ী। গল্পটা আশা করি খুব ভালো লেগেছে। আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু না, জোর করছি না, ভালো লাগলে তবেই। তাহলে ভালোবাসা নেবেন সবাই, আর খুব ভালো থাকবেন। আজকের মতো গল্পের আসর এখানেই সাইনিং অফ।